একটা চমৎকার সুখবর আছে দর্শক, আমাদের অনেকেই আপনারা হতাশ হয়েছিলেন, অনেকে ক্ষুব্ধ হয়েছিলেন। ইউনূসের বিরুদ্ধেও আমরা অনেকে ক্ষুব্ধ হয়েছিলাম এবং প্রয়োজনে আমরা আন্দোলন করব, ইউনূসকে আমরা লাল কার্ড দেখাবো, অনেক কথাবার্তা। মহাপরিকল্পনা এটেছে আওয়ামী লীগ সারা অক্টোবর মাস জুড়ে তাণ্ডব চালাতে বাংলাদেশে। জেনারেল ওয়াকারকে ফায়ার করতেন, আর্মির লোকজনরা ওয়াকারকে ঘাত ধরে বের করে দিত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলটিমেটলি মার্জিনালাইজড, কথাটা যদি বলে মার্জিনালাইজড কথার বাংলা অর্থ হচ্ছে প্রান্তিক। তাকে একটা লিমিটেড এরিয়ার মধ্যে তাকে আটকে রাখার যে পরিকল্পনা, ওই পরিকল্পনা কেন যেন আমার মনে হয় ভারত, হাসিনা এবং ওয়াকার তারা সফল হয়েছে। প্রফেসর ইউনূস সরকারে জরুরি সতর্কবার্তা এবং চারদিকে নতুন সংখ্যা, কি ঘটতে যাচ্ছে, উত্তেজনা আছে। বিশ্ববিখ্যাত উপস্থাপক মেহেদী হাসান ডক্টর ইউনূস বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হতে পারে। গতকালকে এই নিয়ে সারাদিন পরিস্থিতি খুব উত্তপ্ত ছিল এবং অনেকেই রাগান্বিত হয়েছেন ডক্টর ইউনূস কেন কথা বললেন। ডক্টর ইউনূস যখন নির্বাহী আদেশে আওয়ামী লীগ কার্যক্রম স্থগিত করলেন তখন কি তিনি ভেবে দেখেন? দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখ। একটা চমৎকার সুখবর আছে দর্শক, আমাদের অনেকেই আপনারা হতাশ হয়েছিলেন, অনেকে ক্ষুব্ধ হয়েছিলেন। ইউনূসের বিরুদ্ধেও আমরা অনেকে ক্ষুব্ধ হয়েছিলাম এবং প্রয়োজনে আমরা আন্দোলন করব, ইউনূসকে আমরা লাল কার্ড দেখাবো, অনেক কথাবার্তা কিন্তু উঠেছিল। ইউনূসকে ক্ষমা চাইতে হবে, জবাব দিতে হবে, নানান কথাবার্তা উঠেছিল। কি কারণ, ওই যে প্রফেসর ইউনূস নিউ ইয়র্কে একটা সাক্ষাৎকারে মেহেদী হাসানের সাথে বলেছিল যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নাকি বলেছিল, যদি আমার কোনো আলোচনা এইভাবে আমি বলিনি, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় উঠে যেতে পারে, আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে, এরকম একটা বক্তব্য নিয়ে প্রফেসর ইউনূসের তোলপাড় সৃষ্টি হয়েছিল। এবং আওয়ামী লীগের লোকজনও খুব আনন্দের সাথে দেখলাম, আমার আওয়ামী বন্ধুরা, বড় ভাইরা শেয়ার করছেন এবং ক্যাপশন দিচ্ছেন, চাচা যমুনা কত দূর। মানে তাদের মনে খুব আশা বেঁধেছিল যে না, ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম সচল করে দিবে। আবার ওই মির্জা ফখরুল প্রস্তাব দিয়েছিল যে না, আওয়ামী লীগকে নির্বাচনে দরকার। আওয়ামী লীগ ভেবেছিল ফখরুলের কথায় ইউনূস মনে হয় আওয়ামী লীগকে এনে দিবে। এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আলাপ আলোচনা হয়েছিল, আমরা প্রতিবাদও জানিয়েছিলাম। কিন্তু না, প্রফেসর ইউনূস নড়েচড়ে বসেছেন, ইউনূসের দপ্তর সবকিছু ক্লারিফাই করছেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এমন কোনো কথা বলি নেই, তুলে নেওয়া হবে না। আমি অবশ্য মজা করে বলেছিলাম তুলে নেওয়া হবে 2071 সালে, 1971 সাল না, 2071 সালে আইসেন যদি কেউ বেঁচে থাকে, তার আগে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় কিনা সন্দেহ আছে। তো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, ইউনূস দরবার বা ইউনূসের অফিস, তারা নড়েচড়ে বসে যে বার্তাটা দিচ্ছে এখন আপনাদের সামনে বিশ্লেষণ করে শোনাবো, তার অর্থ হচ্ছে না না, আওয়ামী লীগ নিষিদ্ধই, কার্যক্রম সচল করে দেওয়া হবে, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, এরকম কোনো কথা আমি বলিনি, ভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আবার এতে যেটা দাঁড়ায় যে মির্জা ফখরুলের যে সে স্বপ্ন, নির্বাচনে আওয়ামী লীগকে চাই, ব্যর্থ, আপনার স্বপ্ন শেষ। মির্জা ফখরুল এখন হতাশ। যায় অর্থাৎ ডক্টর মাসুদের একটা কথাকে যদি আমি মূল্যায়ন করি, সেই মূল্যায়নটা কি জানেন? মূল্যায়নটা এই যে গত 13 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস এফেক্টিভলি একটা কাজ ঠিক মতো করতে পারে নাই। এখন সবাই বলবে আমি কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্লেম করছি? আমি তাকে ব্লেম করবো না তো কাকে ব্লেম করবো? প্রধান উপদেষ্টা খেতাবটা তো ওনাকে দেওয়া হয়েছে, অন্য কাউকে তো দেওয়া হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলে যে আমাকে কাজ করতে দেওয়া হয় নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর মাসুদ, ডক্টর মুজিব এবং নিরুনীরা একাধিকবার বলেছে, স্যার আপনি একটু ডিসিসিভ হন, যারা আপনাকে কাজ করতে দেয় না তাদেরকে স্যাক করুন, জনসম্মুখে একটা ভাষণ দিয়ে তাদেরকে আর্মি থেকে বের করে দেন, পুলিশ থেকে বের করে দেন, সচিবালয় থেকে আপনি বের করে দেন। স্যার আপনি যদি ভাষণ দিয়ে এই কাজগুলো করতেন, জনগণের সামনে এসে বলতেন সেনাপ্রধান আমার কথা শুনছে না, তাকে আমি কথা শোনাতে পারছি না, আমি চেষ্টা করেছি, এই মুহূর্তে তাকে আর্মিতে রাখা বাংলাদেশ এফোর্ড করে না, দেয়ারফর আমি তাকে ফায়ার করলাম। আপনি বলবেন এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস করতেন তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ হতো। ওই গৃহযুদ্ধ যদি হতো, ডক্টর মোহাম্মদ ইউনূস ওই যুদ্ধে জিততেন। ডক্টর মাসুদ যেমন জানে, ডক্টর মুজিব যেমন জানে, নিরুনীরা যেভাবে জানে, আমি তাদের চেয়ে কম জানি না। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধান মীর জাফর ওয়াকারকে ফায়ার করতেন ভাষণের মাধ্যমে যে তোমাকে ফায়ার করা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস কি হতো জানেন? আমি ভালো কি খারাপ এটা জানি না, আমি ভদ্রভাবে কথা বলি কি না বলি এটা আমি জানি না, কিন্তু আমি একজন ভালো ব্যবস্থাপক। আমার সম্পর্কে চেক করতে গেলে মেসিতে গিয়ে দেখেন 835 জন এমপ্লয়িকে আমি কুইন সেন্টার মল এবং রুজবেল ফিল্ড মলে আমি কেমনে ম্যানেজ করছি। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি ভালো না। আপনি যদি ডক্টর জেনারেল ওয়াকারকে ফায়ার করতেন, আর্মির লোকজনরা ওয়াকারকে ঘাত ধরে বের করে দিত ওখান থেকে। আমি জানি না ডক্টর মাসুদ এবং ডক্টর মুজিব এবং নিরুনীর আমার সাথে একমত হবে কিনা। ডক্টর ইউনূস আপনি যদি জেনারেল ওয়াকারকে ফায়ার করতেন, জনগণের দরকার হতো না, জনগণ জাহাঙ্গীর পেটে আক্রমণ চালাইতো এবং আর্মির লোকজনরা ওয়াকারকে ঘাট ধরে সেনানিবাস থেকে বের করে দিত।
ডক্টর ইউনূস, আপনার একটা জিনিস ছিল না এবং এখনো নাই, ওটা কি জানেন? আপনি যোগ্য, আপনি দূরদর্শী, কিন্তু আপনি ডিসিসিভ না। আমাকে এক ভদ্রলোক বলেছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষটা কে। আমি মনে করেছিলাম সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষ আইনস্টাইন হইতে পারে, জর্জ ওয়াশিংটন হইতে পারে, অমুক হইতে পারে। আসলে তা না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষ কে? যথাযোগ্য স্থানে, যথাযোগ্য সময়ে, যথাযোগ্য পরিস্থিতিতে যথাযোগ্য সিদ্ধান্ত নিতে যিনি সক্ষম, ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার রিসোর্স ছিল, আপনার জনপ্রিয়তা ছিল, আপনার গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু যথাযোগ্য সময়, যথাযোগ্য স্থানে বসেও আপনি এই সিদ্ধান্তটা নিতে পারেন। আজকে যে ক্ষেত্রে যে ইনসিডেন্ট তৈরি করা হয়েছে, এই ইনসিডেন্টটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে আপনাকে ম্যানিপুলেট করার জন্য, আপনাকে ইন্টিমিডেট করার জন্য। কষ্টের কথা কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস? আপনি ইন্টিমিডেট হয়েছেন, আপনাকে ইন্টিমিডেট করা হয়েছে, আপনি ভয় পেয়েছেন। আপনি এসএসএফ এবং পিজিআর কে বলতে পারেন না যে বাংলাদেশ তোমাদের ভূমি, ওখানে তোমরা কার বাল ছিড়বা আমি জানি না, কিন্তু আমেরিকা আমার এত সিকিউরিটির দরকার নাই। আপনি কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি বলতে পারেন। আপনি আমেরিকায় এসে জাতিসংঘে যথেষ্ট সুনাম অর্জন করেছেন, ভালো বক্তৃতা দিয়েছেন, কিন্তু গভর্নিং শুধু ভালো বক্তৃতা না, গভর্নিং শুধু লোকজনের ছবি তুলে ফেসবুকে দেওয়া না। গভর্নিং ইটস এ ডিফারেন্ট থিং, ইটস এ ম্যানেজারিয়াল স্কিল, টেকিং কেয়ার অফ দ্য পিপলস বিজনেস। Governing is protecting the welfare of the citizen. Governing is something that you have utmost responsibility to protect the sovereignty of a country. জাতিসংঘে আর কোন জায়গায় পয়সা নিয়ে লেকচার দেওয়া। Did you do that, Dr. Mohammad Yunus? আপনি এই মুহূর্তে চিড়িয়াখানায় বন্দী হওয়া একটা পশু, এবং ওই চিড়িয়াখানার চারদিকে দাঁড়ায় আছে রয়্যাল লোকজন, চিড়িয়াখানার চারদিকে দাঁড়িয়ে আছে ওয়াগার, চিড়িয়াখানার চারদিকে দাঁড়িয়ে আছে রাজনীতিবিদ, নামধারী কতগুলো সামাজিক পতিতা, এবং আপনাকে নিরাপত্তা দেওয়ার কথা বলে আপনাকে ঘিরে রেখেছে এসএসএফ না বালসেফ, পিজিআর না কুত্তা, আপনার তার পাশে দাঁড়িয়েছে। প্রফেসর ইউনূস সরকারে জরুরি সতর্কবার্তা এবং চারদিকে নতুন সংখ্যা, কি ঘটতে যাচ্ছে, উত্তেজনা আছে। দর্শক, এটা আমরা বলছি না, সরকারই বলছে। আমরা দেখতে পাচ্ছি এটা অদৃশ্য সংখ্যা, এবং যেটা চলছে পর্দার অন্তরালে অনেক গভীর এবং গোপন খেলা চলছে বাংলাদেশের রাজনীতি নিয়ে। আমরা ওভারঅল বাহ্যিক চিত্র যেটা দেখতে পাচ্ছি, আপনারা যেটা দেখছেন, এটা ভালো, সবকিছু সুন্দরভাবে চলছে, কিন্তু পর্দার অন্তরালে নানান খেলা চলছে। একটা খেলা তো আপনারা দেখছেন যে সেই হাসিনা আমলের মতো ভুইফোর যে দলের কেউ নাম জানে না তাদেরকে নিবন্ধন দিয়ে দেয়। যেমন বাংলাদেশ জাতীয় লীগ নামের একটা দল নিবন্ধন পেয়েছে, এরা আবার কারা ভাই? মানে গোপন খেলা, আমির খেলা আয়োজন চলছে, এরকম আরো অনেক খেলা চলছে। এটা একটু ব্যাখ্যা করবো। দর্শক, ভোট বানচালের চক্রান্তে সরকার সর্বোচ্চ সতর্ক। এর মানে ইউনূস সরকারের ভিতরে প্রচন্ড রকমের সতর্কবার্তা দেওয়া হয়েছে যে ভোট বানচালের ষড়যন্ত্র চলছে। আবার বিএনপির লোকজন বলছে যে, সালাউদ্দিন বলছে ভোট বানচালের ষড়যন্ত্র চলছে। পুলিশও বলছে, পুলিশের আইজিবি, যে ভোট বানচালের ষড়যন্ত্র সফল হবে না, আমরা আরো বেশি সতর্ক থাকবো, সক্রিয় হবো। মানে সবার মুখে থেকে যে ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র, সফল হবে না, সফল হবে না, সফল হবে না, আমরা সতর্ক সতর্ক সতর্ক। এগুলো কি ষড়যন্ত্র? আসলে কি আছে? আর আমরা তো দেখি না, আমরা তো দেখি ঠিক আছে সব। যেমন আমরা উপর উপর দেখি কি যে বিএনপি তো নির্বাচন চাই, আসলে বিএনপি চাকবে না চাক, আমরা সরাসরি তো দেখি এটা যে বিএনপি নির্বাচন চায়। আর জামাত বলছে যে আমরা ফেব্রুয়ারিতে প্রস্তুত, ডিসেম্বরে হলো সমস্যা নাই, জাস্ট কিছু দাবি মানলেই হলো। জামাত তো দাঁড়িপাল্লা নিয়ে নিয়মিত মিছিল করে, তাদের প্রার্থী রেডি, সব ঠিক আছে। তো দর্শক, এই জায়গায় রাজনীতিতে নতুন শঙ্কা কেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং নানান মহল বলছে এটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র। সেটাও তো স্বাভাবিকভাবে হওয়ার কথা না, কারণ ভারত নির্বাচন চায়। ভারতের অফিসিয়াল যত বক্তব্য আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং থেকে শুরু করে আনুষ্ঠানিক বেশ কয়েকটা বিবৃতিতে ভারতের সর্বশেষ ক্লিয়ার স্ট্যান্স এটা যে বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন দরকার। আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে এটা সরাসরি বলে না, তবে অংশগ্রহণমূলক ইনক্লুসিভ নির্বাচনের কথা তারা বলে। আর আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলেও দ্রুত নির্বাচন দরকার, এটা ভারতের এখন ওপেন অবস্থা যে দ্রুত নির্বাচন দরকার, ইউনূস যাক তারপরে যে আসুক, এমনকি জামাত আসুক, ইউনূস যাক, এটা ভারতের। অর্থাৎ নির্বাচন ঠেকানোর চেষ্টা করা বা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করা তো ভারতের পক্ষ থেকে হওয়ার কথা না। কিন্তু কেন একটা শঙ্কার কথা আমরা চারদিকে শুনতে পাচ্ছি, আর সেই শঙ্কার ব্যাখ্যা হিসেবে কেন আমরা ভারতকে বলছি, এটা একটু খেয়াল করেন। ভারতের পরিকল্পনাটা কি? ভারত এখানে এখন নির্বাচন চায়, তারা এখন বলছে যে দ্রুত নির্বাচন হোক। এটা সরকারকে দুর্বল করার জন্য চাপ দিয়ে সরকারের মনোবল ভেঙে দেওয়া বা সরকারের যে দীর্ঘমেয়াদী সংস্কার পরিকল্পনা সেগুলো থেকে বের হয়ে নির্বাচনমুখী হওয়ার জন্য ভারত চাপ দিচ্ছে। রাইট, এখন দ্রুত নির্বাচনে লাভ কি? লাভ হচ্ছে যে নির্বাচন নিয়ে ব্যস্ত লোকের সংস্কার করতে পারবে না। ভারত সংস্কার ঠেকিয়ে দিল, এবং আওয়ামী লীগের বিচার ঠিক দুই একটা করলেও ভালোভাবে করতে পারবে না নির্বাচন করতে গেলে। সংস্কার এবং বিচার ঠেকানোর কৌশলের অংশ হিসেবে ভারত দ্রুত নির্বাচন চায়। কিন্তু যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখন দেখবেন ভারত নির্বাচনের বিরোধিতা করছে, তখন তারা নির্বাচন বানচাল করতে চাইবে। কেন? তখন দেখবে যে নির্বাচন তো ইনক্লুসিভ না, মানে আওয়ামী লীগ নাই, এবং বাংলাদেশের জনগণ যাদেরকে ভোট দিবে তারা কখনোই ইন্ডিয়ান হেজিমনি মানবে না, এবং ভারত আরো বড় এবং বেশি ডলা খাবে। এখন ইউনূস যা বলছে তার চাইতে আরো বেশি করুণ অবস্থা তাদের হবে। তো
দর্শক, এই জায়গায় ডক্টর ইউনূস সরকার আশঙ্কা করছে যে এখন আমাদেরকে চাপ দিয়ে সংস্কার ট্রান্সফারের চ্যাপ্টার ক্লোজ করিয়ে যদিও কিছু মৌলিক সংস্কার হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে, নির্বাচনের শিডিউল ঘোষণার দিকে আমাদের নিয়ে যাচ্ছে, কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করলে আবার বিরোধিতা করবে না। এটা হচ্ছে এদের গোপন খেলা। নির্বাচন চায় যেই শুরু করবে তারপরে ওইটা বানচালে ষড়যন্ত্র করবে, মানে ইউনূস সরকারকে বেকায়দায় ফেলা। মানে এইভাবে সবকিছু অস্থিতিশীল করে আওয়ামী লীগকে কিভাবে ফিরিয়ে আনা যায়, এটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। তো এই সংখ্যার কথাই বলছে, যেটা আমরা দেখছি না। আমরা স্বাভাবিকভাবে দেখছি তো সবাই নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের ডামাডোল শুরু হলে তখন আবার নির্বাচন চাই না, বানচাল করো। এই জন্য অনেক প্রজেক্ট আপনি দেখবেন। এমনকি আপনারা দেখছেন যে আওয়ামী লীগও কিন্তু নির্বাচন চাই। আওয়ামী লীগ এবং বিএনপির ভয়েসের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা জানে যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তারপরেও তাদের কথা হচ্ছে যে ঠিক আছে নির্বাচন হবে, ইউনূস যাক। এমনকি বিএনপি আসুক কিংবা জামাত আসুক, কিন্তু ভাই ইউনূস যাক। কিন্তু দেখবেন যখন নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হবে তখন আওয়ামী লীগ নির্বাচন বিরোধিতা করবে, যে এই নির্বাচন এটা ভুয়া নির্বাচন, এটা মানি নাকি, ভোট দিতে যাবে না, নানান উল্টাপাল্টা অনেক কিছু করবে, বানচালের চেষ্টা করবে। এই সংখ্যার কথা সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে এবং এই জন্যই সরকারের সতর্কবার্তা। আমেরিকার এই ভ্রমণটা কাজে লেগে গেল, ইউনূস স্যারের খুব কাজে লাগছে। এবার একটা জিনিস উনি বুঝাই দিতে পারছে যে আমাদের দেশের মধ্যে রাজনৈতিক যে কয়টা দল আছে, বড় বড় দল, এদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আর শেখ হাসিনা যে বলতো জঙ্গিরা এই দেশ নিয়ে নিছে, গত 14 মাস এরকম একটা বয়ান দিয়ে আসতেছে না, তালেবান জঙ্গি, শেখ হাসিনা বলছে না যে এই ডক্টর ইউনূস স্যার হচ্ছে জঙ্গিদের নেতা। ওই জিনিসটাও ক্লিয়ার করতে পারলো জাতিসংঘেতে কি দেখলো যে বাংলাদেশের সব বৃহৎ দলগুলা পাশে বসা, কার পাশে? ডক্টর ইউনূস স্যারের পাশে বসা, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি। এখন এনসিপি কত বড় আর ছোট সেটা আলাদা প্রশ্ন, কিন্তু বিদেশের মাটিতে বিদেশিদের চোখে ওরা তো জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক, ওরা একটা দল করছে, ওদের কাছে কিন্তু বিরাট ব্যাপার। আমরা হয়তো অনেকে এটা দাম দিচ্ছি না বা দিতে চাই না, যাই হোক ওদের কোনো মূল্য আছে কিনা এটা এই অক্টোবর মাসেই বুঝতে পারবেন আপনারা। অক্টোবর মাসের কথা কেন বললাম জানেন? অক্টোবর 1 তারিখ থেকে জামাতে ইসলাম মাঠে নামছে। এই মাঠে নামাটার ভাই একটা বৈচিত্র্য আছে, মজা আছে। এটা একদিনের জন্য না, 7 থেকে 10 দিনের লম্বা প্রোগ্রাম। ওনারা কাউন্সিলিং করবেন, ওনারা ডোর টু ডোর যাবেন, ওনারা বৈঠক করবেন, ওনারা বুঝাইবার চেষ্টা করবেন। কি বুঝাইবার চেষ্টা করবে? ওই যে 5টা দাবি, ওনারা 5টা দাবি নিয়ে নামতেছে। আমি দাবি 5টা লিখেও রাখছি। প্রথম দাবি ছিল ওনাদের, প্রথম দাবিটা ছিল জুলাই সনদপত্রের আইনি বৈধতা। হ্যাঁ, আইনি ভিত্তি স্থাপন করতে হবে জুলাই সনদপত্রের, এটা ছিল ওনাদের প্রথম দাবি। তার মানে বুঝছেন তো, পুরো জুলাইটাকে বুকে নিয়ে নিছে, ওনারাই বুকে লালন করে। শহীদদের মা বাবার চাওয়া কি ভাই? যে চাওয়াটা শহীদদের মা বাবার, যারা শহীদ হয়েছে, সে সৈনিকদের চাওয়াটা ওনারা চাইলো। কিন্তু এটা মাথায় রাখেন, এটা অনেকেই চাইতে পারতো, কিন্তু অন্য কেউ এইভাবে চাই নাই। ওনাদের 1 নম্বর দাবি জুলাই সনদপত্রের আইনি বৈধতা। 2 নম্বর হচ্ছে পিআর পদ্ধতি, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, 100 আসন, ওই সব কিছু পিআর পদ্ধতির কথা, ওইটা 2 নম্বরে রাখছে ওনারা। 3 নম্বরে রাখছে লেভেল প্লেইং ফিল্ড। নির্বাচন করার জন্য তো একটা সমতল মাঠ লাগবে। খেলতে নামলে বা যদি ওচা নেচা থাকে, উষ্টা খাইয়া পড়ে যাবেন না, খেলতে পারবেন? খেলতে তো পারবেন না। যার জন্য ওই লেভেল প্লেইং ফিল্ডটা চাইছে ওনারা। সেটা কি হয়েছে না হয়েছে এইসব ব্যাপার নিয়েই কিন্তু ওনারা এই সেমিনার করবে, আলাপ করবে। চতুর্থ হচ্ছে বিচার। হ্যাঁ ভাই, এই বিচার দৃশ্যমান হইতেই হবে, এটা ওনাদের কিন্তু দাবি ছিল, সবসময় বইলে আসতেছে। আবার সরকার পক্ষ থেকেও বলা হয়েছে কিন্তু বিচার দৃশ্যমান দেখবেনই আপনারা, এরকম কথা দেওয়া হয়েছে। কিন্তু পঞ্চম কি, 5 নম্বর ছিল আওয়ামী লীগ আর জাতীয় পার্টির নিষিদ্ধ। আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, কারণ তারা জুলাই গণহত্যার সাথে জড়িত ছিল। আওয়ামী লীগ তো সরাসরি ছিল, আর জাতীয় পার্টি ছিল সমর্থক, 14 দল মিলা, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এইসব দাবি দাওয়া নিয়েই কিন্তু জাতীয় পার্টি এই যে অক্টোবরের 1 তারিখ থেকে মাঠে নামতেছে। তার মানে কি জানেন? ওনারা কি চায়, ওনাদের কি দাবি দাওয়া, এটা মানুষের ঘরে ঘরে কানে কানে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করছে। বুঝিনি তো, ওনারা যেখানে থাকবে ওইখানে মিডিয়া থাকবে, ওই মিডিয়া থেকে আমরা জানতে পারবো। আমরা কি সবাই যাবো ওইখানে? আমরা তো সবাই যাবো না, আমরা ঘরে বসেই জানতে পারবো। আপনারা যে যেখানে আছেন প্রবাস থেকে জানতে পারবেন। একেই বলে স্মার্ট রাজনীতি। হ্যাঁ ভাই, ওই যে আমেরিকা বলছে না জামাত ইসলাম খুব স্মার্ট, শিক্ষিত লোক বেশি, ওই শিক্ষা দীক্ষার গুণই কিন্তু এগুলা। এইভাবে ওনারা রাজনীতি করে যাচ্ছে। কিন্তু ওনাদের যে শেষ দাবিটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এখানে তো আমরা আবার অন্য কথা শুনলাম। ডক্টর ইউনূস স্যার আমেরিকা থেকে কি বললো যে না, ওদেরকে তো আমরা নিষিদ্ধ করি নাই বা ওদের রেজিস্ট্রেশনও বাতিল করা হয় নাই, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ওরা নির্বাচন করতে পারবে কিনা। সেই প্রশ্নটার উত্তর উনি দিছে যে এটা তো নির্বাচন কমিশনার ভালো বলতে পারবে, ওনার দায়িত্বেই তো বাংলাদেশে নির্বাচন হবে, ওই দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে, উনি ভালো বলতে পারবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা। কিন্তু ওইখানে উনি আরো কিছু কথা বলছে, সেগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে না। এখানে আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে আমেরিকার ঠেলা। এবার আমেরিকা ঠেলা দিছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে, কারণ পশ্চিমারা তো গণতান্ত্রিক রাজ্য, ওরা অগণতান্ত্রিক কোনো কথা মাইনা নিবে না। ইউনূস তার ঠেলাই পড়া এবার আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতেছে। না ভাই, এরকম ভাবার কোনো কারণ নাই। ওই পুরো বক্তব্যটা শুনতে হবে, খণ্ড অংশ আইনা শুনা লাভ নাই তো। পুরো বক্তব্যের মধ্যে উনি ক্লিয়ার করে দিছে যে এই দলটা অরাজনৈতিক, এদের ভাষা রাজনৈতিক কোনো ভাষা না, এবং এরা এই পর্যন্ত জুলাই গণহত্যার জন্য কোনো রকম অনুশোচনা জানায় নাই।
নাই, কোন রকম সরি বলে নাই, এবং ভারতে থাকা এরা আমাদের দেশকে অস্থির করতেছে, এটা মাথায় রাখেন। দেখেন আমেরিকা থেকে ভারতের বিরুদ্ধে শুধু ডক্টর ইউনূস স্যার কথা বলে নাই, সৈয়দ আব্দুল্লাহ তাহের সাহেবও কিন্তু কথা বলছে। আর উনি যে বক্তব্যটা রাখছে, যেখানে বক্তব্য রাখছে আমি জানি না জায়গাটা কোথায় আমেরিকার, কিন্তু ভাই মনে হইতেছিল জানেন চীন মৈত্রী সমিতিতে যেমন অ্যারেঞ্জমেন্ট থাকে না, এরকম অ্যারেঞ্জমেন্ট আমি আজ পর্যন্ত বিদেশের মাটিতে এরকম রাজনৈতিক সমাবেশ দেখি নাই যেটা জামাতে ইসলাম ওইখানে অ্যারেঞ্জ করছে। দেখেন ওদের কোনো অঙ্গ সংগঠন নাই, কিন্তু কোথাও এরকম কোনো কিছু দেখছেন কখনো? দেখেন নাই। ওই যে সবাই বলে না গুপ্ত, হ্যাঁ জ্ঞানী লোকরা গুপ্তই থাকে, খালি কলসিত বেশি আওয়াজ করে। দেখছেন না কি সুন্দর অ্যারেঞ্জমেন্টের মধ্যে উনি আইসা কি বক্তব্য রাখছে। ওইখানে কিন্তু একটা বক্তব্য এখানে এখন ভাইরাল হয়ে গেছে যে তাহের সাহেব ভারতের সাথে যুদ্ধ করতে চায়, যুদ্ধ বাজায় দিতে চায়। উনি বলছে 50 লক্ষ ইয়াং ছেলে নিয়ে আমরা যুদ্ধ করব ভারতের সঙ্গে। ঠিকই তো বলছে, যৌবন যার যুদ্ধ তো তার, ইয়াংকে নিয়েই তো যুদ্ধ করতে হবে। আমার বয়সী লোককে নিয়ে যায় যুদ্ধ করা যাবে? ভাই যুদ্ধ করা যাবে না। 50 লক্ষ ইয়াং ছেলের কথা বলছে, এবং এই কথাও বলছে 25 লক্ষকে বানাবো গেরিলা, ওরা গেরিলা ফাইট দিবে, আর 25 লক্ষ নিয়ে আমরা ছড়ায় যাবো। কোন সাইডে? মুখে কিন্তু বলে নাই ভারতের নাম, কিন্তু ওনার আগার ইঙ্গিতে উনি ঠিকই বুঝাই দিছে বাকি 25 লক্ষ নিয়ে বর্ডার সাইডে চলে যাবো। হাই হাই 25 আর 25 50 লক্ষ, এই যে একটা কথা বলছে, কেন বলছে এইটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করে নাই। এইটা কেন বললো এটা নিয়ে অনেকের মাথা ব্যথা। ভারতের সঙ্গে কি আমরা পারুম কি পারুম না, ভয় ঢুকে গেছে অনেকের মধ্যে। আরে ভাই ব্রাদার, আমাদের দেশের অর্ধেকও না মালদ্বীপ, লোক সংখ্যা আমাদের অর্ধেকও না, আরো অনেক কম। তারা কচু দেখাই দিছে না ভারতকে, কি করতে পারছে ভারত? কিছু করতে পারছে? ঘাড়ে ধরে ভারতকে ভাই করে দিছে ওই মালদ্বীপ থেকে। বুঝেন না কেন? ওই জায়গাতেই আসতে হবে। তাহের সাহেবকে প্রশ্ন করছিল আপনারা যদি ক্ষমতায় যান তাহলে তো ভারত বাংলাদেশে ঢুইকা যাবে, এরকম একটা প্রশ্ন করছে কোনো একজন। উনি নাম বলে নাই, কিন্তু প্রশ্নটা ওনাকে করা হয়েছে। ওনাকে বলছে যে বাংলাদেশের রাজনীতির অবস্থা যা দেখতেছি মনে হচ্ছে আপনারা ক্ষমতায় চলে যাবেন, আপনারা যখন ক্ষমতায় যাবেন ভারত তো এটা মাইনা নিবে না, ভারত তো এই দেশে অ্যাটাক করবে, ভিতরে ঢুইকা যাবে। তখন উনি উত্তর দিছে যে হ্যাঁ ঢুইকা যাক, আমরাও চাই ওনারা ঢুইকা যাক, ঢুইকা গেলেই তো আসল খেলাটা শুরু হবে। কথাটার অর্থ কি? 71-এ ভারতের বিরুদ্ধেই তো জামাতে ইসলাম যুদ্ধ করছে। এই যে আল বদর রাজাকার বলা হয়, কি কারণে? ওনারা ভারতের বিরুদ্ধে ছিল, পাকিস্তানের পক্ষে ছিল। কিন্তু 24-এ কি ঘটলো? 24-এ যা কিছু করলাম ওইটা তো ভাই ভারতের বিপক্ষেই গেল। এই যে দুর্গা পূজায় অসুরের মূর্তি বানাইলো আমাদের ইউনূস স্যারকে, দুর্গার পায়ের নিচে ইউনূস স্যারের জায়গা, এটা তো বুঝাইছে তাই না? তার মানে আমরা ভারতের শত্রু। ওনারাই তো বলতেছে। ওনারা কেন বলতেছে? কার পক্ষ নিয়ে বলতেছে? আওয়ামী লীগের পক্ষ নিয়ে বলতেছে। আওয়ামী লীগকে তারা বাঁচায় রাখতে চায়, এটাই তো বোঝা যায় তাই না? আওয়ামী লীগের পক্ষ নিয়ে বাংলাদেশের সাথে তারা যে ষড়যন্ত্র করে যাইতেছে গত 14 মাসে, এটা বুঝার জন্য ভাই অনেক লেখাপড়া করার দরকার নাই, সাধারণ লোকও তো বুঝে। আর ওনারা তো এটা নিজেরাই বুঝাই দিল, দুর্গার পায়ের নিচে অসুরের জায়গায় আমাদের ডক্টর ইউনূস স্যার। আর ওই টাইমেই আব্দুল্লাহ তাহের সাহেব বললো ওনারা যদি ঢুকে, আমরা চাই ওনারা ঢুকুক, ঢুকলে কিভাবে জবাব দিতে হয় এটা আমাদের জানা আছে। 71-এর সেই প্রতিশোধটা এই 24-এ এসে, মানে এই 25-এ বা 26-এ যখনই ঢুকবে তখনই নিয়ে নেবো, তখনই বুঝাই দেবো যে আমরা 71-ই কারেক্ট ছিলাম, আমাদের কোনো ভুল রাজনীতি ছিল না। কারণ কি জানেন? আমরা আসল শত্রু চিনতে ভুল করছি। আসল শত্রু তো তারাই তো বুঝাই দিতেছে ডক্টর ইউনূস স্যারকে দুর্গার পায়ের নিচে ফেলা। বুঝা নিয়েন। দেখেন না আমেরিকা যাওয়ার পরে কিন্তু আব্দুল্লাহ তাহের সাহেব এই কথাটা বললো, কিন্তু এর আগে আমরা কি শুনছি জামাতের কাছে? এরকম কোনো কঠিন ভাষা শুনছি? শুনি নাই। কিন্তু হ্যাঁ বলছে যে না আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা সবাই সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই, শুধু ইন্ডিয়া কেন সারা বিশ্বের সাথে আমরা বন্ধুত্ব রাখতে চাই, এইসব কূটনৈতিক কথা বলছে। আর আজকে সরাসরি কথা কেন বললো? ওই যে আমেরিকা যাওয়ার ফল, ওই যে যাইতে যাইতে আড্ডা মারতে মারতে সফর সঙ্গী হইলে যেটা বুঝে ওইটা বুঝাই দিছে যে আমাদের দেশকে বাঁচাইতে হইলে আমাদের কি কি করতে হবে। ওনারা নির্বাচন করতে চাইলে নির্বাচন করতে পারবে, কারণ আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয় না এটা তো স্পষ্ট ভাষায় ইউনূস স্যার বইলাই দিছে। এখানে কথার মারপ্যাচ কি জানেন? এই যে নির্বাচনের আগেই জুলাই সনদপত্রের ঘোষণা হয়ে যাবে, আর জুলাই সনদপত্রের ঘোষণার মধ্যে কি থাকবে ভাই? এই জুলাই 36 দিনে কি কি ঘটছে এটা তো উল্লেখ থাকবেই, এবং এটা কারা ঘটাইছে, কারা কিলার, তাদের নাম থাকবে না। ওই মাফিয়া দলের যখন নাম চলে আসবে আর ওইটা যখন সনদপত্র হিসাবে আইনি বৈধতা পাবে, আমাদের সংবিধানের জায়গা পাবে, তখন ওই দল কি থাকবে? ওই দলের লোকই তো ওই কাণ্ড করছে। ওই দল কি থাকে? থাকে না। তার মানে কি? তার মানে আমি কি বুঝাতে চাইছি জানেন? যাদের নামে মামলা আছে, যারা আসামি, যাদের রায় ঘোষণা হয়ে যাবে, যারা অপরাধী, তারা বাদ দিয়া ওই যে গুড আওয়ামী লীগ, যারা গুড ডিফাইন আওয়ামী লীগ খুঁজতেন, ওরকম হয়তো কেউ আসতে পারে, কিন্তু সেই নেতাটা কে, সেই আওয়ামী লীগের নেতাটা কে আমরা তো জানি না। নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করছে কিনা জানি না। আসুক না নির্বাচন কমিশনার, ওনারা দরখাস্ত করুক যে আমরা তো নিষিদ্ধ হই নাই। এই দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।